সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আরো একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। তো আমরা আজকে শিক্ষণ ও স্মৃতি চ্যাপ্টারের শিক্ষণ নিয়ে আলোচনা করব। তো শিক্ষণের বিভিন্ন ধরন এবং বিশেষ করে বুদ্ধিভিত্তিক শিক্ষণের উপরে আমরা আজকে আলোচনা করব। তো আমরা জানি শিক্ষণ হচ্ছে মনোবিজ্ঞানের একটা কোর পার্ট। আমরা মনোবিজ্ঞান বলতে যা বুঝি, শিক্ষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করে আছে। টোটাল মনোবিজ্ঞানটার ভিতরে শিক্ষণ যে বিষয়টা, সেটা একটা অনেক বড় জায়গা দখল করে আছে। কারণ আমরা যত বড় বড় মনোবিজ্ঞানীদের নাম বলি, যে আইভান প্যাভলভ, স্কিনার বা ওয়াটসন, তাই না, এই যে আধুনিক মনোবিজ্ঞানী, তারা কিন্তু সবই কিন্তু শিক্ষণ তাত্ত্বিক বা এই শিক্ষণের উপরে তারা গুরুত্ব আরোপ করেছে। শিক্ষণ হচ্ছে মনোবিজ্ঞানের একটা এমন একটা শক্তিশালী একটা বিষয়, যার উপরে ভিত্তি করে আধুনিক মনোবিজ্ঞানের জন্ম হয়েছে। তো সেই শিক্ষণে আমরা জানি শিক্ষণ কি? শিক্ষণ হচ্ছে আমাদের আচরণের পরিবর্তন, যা কিভাবে হয়? অভিজ্ঞতা বা অনুশীলনের মাধ্যমে হয়ে থাকে। আমাদের আচরণের পরিবর্তন কিভাবে হবে? অভিজ্ঞতা বা অনুশীলনের মাধ্যমে। আমরা যখন কোনো কিছু, আমরা জন্ম থেকে কি হয়, আমরা জন্মগ্রহণ করি কি একেবারে মাইন্ডে যে টেবুলা রাজা, মনটা সেই জন লকের কথা, তাই না, মনটা একটা সাদা পেজের মতো। অভিজ্ঞতার মাধ্যমে আমাদের সবকিছু আমরা জানতে পারি বা আমাদের জ্ঞানের সঞ্চার হয়। এই যে জ্ঞানের সঞ্চার হয়, তো কিভাবে হয়? কতগুলো শিক্ষণ পদ্ধতির মাধ্যমেই হয়ে থাকে। সেই শিক্ষণ পদ্ধতি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো তোমাদের শিক্ষণ পদ্ধতি, বেসিক যে শিক্ষণ পদ্ধতি, সেগুলো আরো উপরের ক্লাসে আমরা পড়াবো তোমাদেরকে। আমরা এখানে সাধারণত বুদ্ধিভিত্তিক শিক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে শিক্ষণ বলতে আমরা কি বুঝলাম? আমাদের আচরণের কম বেশি স্থায়ী পরিবর্তন, যা কিভাবে হয়? অভিজ্ঞতা বা অনুশীলনের মাধ্যমে হয়। অভিজ্ঞতা কি? আমরা যা দেখি, যা শুনি, যা আমরা অনুভব করি, সেটাই হচ্ছে আমাদের অভিজ্ঞতা। আর অনুশীলনটা কি? যে আমরা যেটা বারবার করি, সেটাই হচ্ছে আমাদের অনুশীলন। আমি বারবার একটা কবিতা মুখস্থ করতেছি, এটাকে কি বলি? অনুশীলন। হ্যাঁ। আর অভিজ্ঞতা কি? আমি একটা জায়গায় যাচ্ছি, সেই জায়গা সম্পর্কে আমি পরিচিত হচ্ছি, আবার যাচ্ছি, আবার পরিচিত হচ্ছি, তাই না? এভাবে কি হয়? আমার অভিজ্ঞতা অর্জিত হয়। কোনো বস্তু সম্পর্কে আমার অভিজ্ঞতা হয়, কোনো স্থান সম্পর্কে আমার অভিজ্ঞতা হয়। তাহলে অভিজ্ঞতা হলো অতীতে আমার যে জ্ঞান, সেটা হচ্ছে আমার অভিজ্ঞতা। আর অনুশীলন হচ্ছে প্র্যাকটিস, মানে বারবার যেটা করি সেটা হচ্ছে আমার প্র্যাকটিস বা অনুশীলন। তো এই দুইটার সম্মিলনে আমার কি হয়? শিক্ষণটা হয়ে থাকে। অভিজ্ঞতা এবং অনুশীলনের ফলে আচরণের কম বেশি। আচরণ কি? আমি যা করি তাই আমার আচরণ। তাহলে কম বেশি যদি স্থায়ী পরিবর্তন হয় আমার আচরণে, হ্যাঁ, আমি শিক্ষক, তাই না? আমি মনোবিজ্ঞান সম্পর্কে তোমাদের ক্লাস কেন নিতে পারতেছি? কারণ এই অভিজ্ঞতা এবং অনুশীলনের কারণে। আমার অভিজ্ঞতা আছে মনোবিজ্ঞান সম্পর্কে এবং আমি মনোবিজ্ঞান নিয়ে অনুশীলন করি, যে কারণে কিন্তু আমি মনোবিজ্ঞানের উপরে তোমাদের ক্লাস নিতে সক্ষম, তাই না? আদারওয়াইজ আমার জন্য অনুশীলন না থাকতো, আমার অভিজ্ঞতা না থাকতো, আমি মনোবিজ্ঞান সম্পর্কে তোমাদের কাছে কোনো তথ্যই আমি দিতে পারতাম না। সুতরাং আমার যে অর্জন, সেটা হচ্ছে অভিজ্ঞতা বা অনুশীলনের ফলে মনোবিজ্ঞান সম্পর্কে আমার জ্ঞান, সেটাই হচ্ছে আমার শিক্ষণ। এইভাবে তো শিক্ষণের যে বেসিক ক্লাসিফিকেশন, সেটাকে আমরা দেখছি যে তোমাদের পাঠ্য পুস্তকে সেটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। মূলত সেটা হচ্ছে বুদ্ধিভিত্তিক শিক্ষণ, প্রচেষ্টা ও ভুল পদ্ধতির মাধ্যমে শিক্ষণ, চিরায়ত সাপেক্ষীকরণ এবং করণ শিক্ষণ। হ্যাঁ, আমরা 4 ভাগে ভাগ করতে দেখি তোমাদের ওখানে। আমরা কিন্তু অনার্স লেভেলে কিন্তু এরকম ভাবে আমরা পড়ি নাই, নতুন করে এই শ্রেণী বিভাগটা আসছে তোমাদের পড়ার সুবিধা করে। তাহলে আমরা দেখছি বুদ্ধিভিত্তিক শিক্ষণ, হ্যাঁ, প্রচেষ্টা ও ভুল পদ্ধতির মাধ্যমে শিক্ষণ, চিরায়ত সাপেক্ষীকরণ, করণ শিক্ষণ। এগুলো এক একটা পদ্ধতি। হ্যাঁ, যেমন চিরায়ত সাপেক্ষীকরণ, করণ শিক্ষণ, এগুলো বড় মানে জায়গা দখল করে আছে কিন্তু মনোবিজ্ঞানী। বিশেষ করে প্যাভলভের সেই চিরায়ত সাপেক্ষীকরণ, কুকুরের মুখে লালা আসা, ঘণ্টাধ্বনি, মাংসের টুকরা, তাই না? শুধু ঘণ্টাধ্বনি দিলেই কুকুরের মুখে লালা চলে আসতেছে, ক্ষুধার্ত কুকুরের। এটা যুগান্তকারী একটা পরীক্ষণ ছিল। আমরা সংক্ষেপে ওটা আলোচনা করব। তো আমরা মূলত তোমাদের সিলেবাস অনুযায়ী আমার যেতে হচ্ছে, সেখানে কিন্তু বুদ্ধিভিত্তিক শিক্ষণের উপরে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে।
তো বুদ্ধিভিত্তিক শিক্ষণের কতগুলো বিষয় রয়েছে, যেমন মর্গান এবং কিং বলতেছে যে বুদ্ধিভিত্তিক শিক্ষণ কি, তথ্য প্রক্রিয়াজাত করণের মাধ্যমে আমাদের যে শিক্ষণ হয়ে থাকে, কগনিটিভ লার্নিং। হ্যাঁ, বুদ্ধিভিত্তিক শিক্ষণ হচ্ছে ইংরেজি হচ্ছে কগনিটিভ লার্নিং। তো এটা হচ্ছে তথ্য প্রক্রিয়াজাত করণের মাধ্যমে যে শিক্ষণ হয়ে থাকে। তাহলে তথ্য প্রক্রিয়াজাত কোথায় হয়? আমাদের ব্রেনে হয় বা মস্তিষ্কে হয়। কিভাবে হয়? ব্রেন, তাই না? এখানে আমরা যদি ব্রেনকে আমরা যদি একটা কম্পিউটারের সাথে তুলনা করি, তাহলে দেখবো যে আমরা একটা কম্পিউটারে কি করি? ইনপুট দিই, তাই না? যে কিসের মাধ্যমে? আমরা ধরো কিবোর্ডের মাধ্যমে ইনপুট দিই, তাহলে লেখা হয়। সেই লেখাটা আবার কি হয়? স্টোর হয়। সেই স্টোর হওয়া লেখাটা আবার আমার যখন প্রয়োজন হয় আমি সেটা কি করে আবার বের করে আনতে পারি, আবার প্রিন্ট দিতে পারি, তাই না? হ্যাঁ, আবার যদি অনেক দিন ফেলে রাখি একটা কম্পিউটার, তাহলে দেখা যাবে অনেক ডাটা কি হয়ে যায়? ভাইরাসে খেয়ে যায়, তাই না? এটা ফরগেটিং হয়ে যায়। ঠিক মানুষের ব্রেনটা কম্পিউটারের ভিতর, যে আমি তথ্য দিচ্ছি, আমি একটা কবিতা পড়তেছি, কি হলো? আমার মাথার ভিতরে সেটা যে স্টোর হয়ে যাচ্ছে, তাই না? এনকোডিং আমি ঢুকাচ্ছি, একটা তথ্য আমি মাথার ভিতরে ঢুকাচ্ছি। আমি তোমাদের পড়ানোর জন্য এই শিক্ষণ পদ্ধতিটা আমি কি করতেছি? আমি স্টোর করতেছি। কিভাবে? এনকোড করতেছি পড়াশোনার মাধ্যমে। হ্যাঁ, তো এই যে এনকোড করা বা ভিতরে নেওয়া, মস্তিষ্কের ভিতরে নেওয়া, এটা তো কমপ্লিকেটেড একটা ব্যাপার, যে আমার চোখের মাধ্যমে, আমার শোনার মাধ্যমে, আমার অনুভব করার মাধ্যমে, তাই না? এগুলো কিন্তু আমার তথ্যটা প্রক্রিয়াজাত হচ্ছে ব্রেনে গিয়ে। তো এই যে ব্রেনে গিয়ে যে তথ্য স্টোর হচ্ছে, সেখান থেকে নিয়ে আমি আবার তোমাদেরকে বলতেছি, এই যে রিট্রাইভাল বা প্রত্যাহ্বান হচ্ছে, এই সামগ্রিক প্রক্রিয়াটার নামই হচ্ছে কগনিটিভ লার্নিং। হ্যাঁ, কগনিটিভ যে লার্নিং থিওরি বা আমরা বলবো যে বুদ্ধিভিত্তিক শিক্ষণ। হ্যাঁ, এই যে তথ্য প্রক্রিয়াজাত, যে আমাদের এখানে আমরা যদি ব্রেনকে পর্যালোচনা করি, একজন মানুষের হিউম্যান ব্রেনকে যদি পর্যালোচনা করি, বিশাল একটা আমরা পিকচার পাই। সেখানে বিভিন্নভাবে তথ্য প্রক্রিয়াজাত হয়। সেখানে আমাদের ব্রেনের কিন্তু সেঞ্চুরি মেমোরি নামে একটা মেমোরি আছে, শর্ট টার্ম মেমোরি নামে একটা মেমোরি আছে, লং টার্ম মেমোরি নামে একটা মেমোরি আছে। তাহলে আমাদের ব্রেনে কিন্তু 3 ধরনের মেমোরি আছে। কি কি? সেঞ্চুরি মেমোরি, শর্ট টার্ম মেমোরি, লং টার্ম মেমোরি। আমাদের জানতে হবে। আমরা অবশ্য স্মৃতি যখন পড়াবো তখন আমরা কিন্তু এটা নিয়ে আলোচনা করবো। এই চ্যাপ্টারটা শিক্ষণ এবং স্মৃতি, আমি ওখানে এই মেমোরি সম্পর্কে ডিটেলস আলোচনা করবো, সেঞ্চুরি, শর্ট টার্ম, লং টার্ম। তো আমি সংক্ষেপে বলে দিই যে সংবেদী মেমোরি বা সেঞ্চুরি মেমোরি, হ্যাঁ, ইট ক্যান হোল্ডস ইনরমাস অ্যামাউন্ট অফ ইনফরমেশন এট এ টাইম। সে কি করতে পারে? একসঙ্গে অনেক তথ্য ধরে নেয়। বাট সেকেন্ড ক্যারেক্টার হচ্ছে, বাট দিস ইনফরমেশন লাস্ট ফর এ ভেরি ব্রিফ পিরিয়ড অফ টাইম। খুব কম সময়ের ভিতরে আবার এই তথ্যটা ভ্যানিশ হয়ে যায়। আমিও নেক্সট ক্লাসে তোমাদের যখন আমি শিক্ষণ এবং স্মৃতি নিয়ে আলোচনা করব, তখন আমি জর্জ স্পার্লিং এর সেই বেল ল্যাবরেটরি এক্সপেরিমেন্টটা দেখাবো, কিভাবে আমরা সেঞ্চুরি মেমোরিতে সবকিছু স্টোর করি, আবার কিভাবে 1 সেকেন্ডের ভিতরে সেগুলো আমরা ভুলে যাই। আমি এটা এক্সপেরিমেন্টের মাধ্যমে তোমাদের দেখাবো। তাহলে তথ্য প্রক্রিয়াজাতকরণ, যে প্রক্রিয়ার মাধ্যমে যে আমাদের যে শিক্ষণটা হয়, সেই শিক্ষণটার নাম আমি কি বলতেছি? আমাদের কগনিটিভ লার্নিং বা বুদ্ধিভিত্তিক শিক্ষণ। তো বুদ্ধিভিত্তিক শিক্ষণের কতগুলো বিষয়বস্তু আছে। হ্যাঁ, যেমন কি কি বিষয়বস্তু আছে দেখো। এই যে তথ্য নির্বাচন করা। হ্যাঁ, আমরা কিছু লার্নিং করব বা শিক্ষণ করব, শিক্ষণ করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের তথ্য প্রক্রিয়াজাত করতে হবে। তো তথ্য প্রক্রিয়াজাত করতে গেলে আমাদের তথ্য সংগ্রহ করতে হবে, তাই না? তথ্য প্রথমে নির্বাচন করতে হবে। হ্যাঁ, তথ্য নির্বাচন করতে হবে, কোন ধরনের তথ্য আমার মাথার ভিতরে আমি স্টোর করতে চাই। হ্যাঁ, আমরা কি করি? আমরা সমস্ত পরিবেশের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ কি রয়েছে? আমাদের উদ্দীপক রয়েছে বা স্টিমুলাস রয়েছে, তাই না? আমরা কি সব স্টিমুলাসের প্রতি আমরা প্রতিক্রিয়া করি না। আমরা আমাদের পছন্দ মতো বা আমাদের যেগুলো প্রয়োজন সেই অনুযায়ী আমরা প্রতিক্রিয়াগুলো করে থাকি বা আমাদের কাজগুলো করে থাকি। হ্যাঁ, পাখি ডাকছে, কুকুর ডাকছে, হ্যাঁ, গান হচ্ছে, কোথাও কোনো একটা টেলিভিশন চলতেছে, তো আমাকে এর ভিতরে একজন আমাকে ডাকলো, তাই না? আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে ডাকলো যে তুমি এদিকে আসো, তাহলে আমি কিন্তু সেদিকেই যাব, তাই না? যেহেতু আমার ওইখানে আমার একটা লিঙ্ক আপ আছে বা আমার এখানে দায়বদ্ধতা আছে, আমি কিন্তু ওদিকেই যাব। এদিকে গান শোনা বা এইসব কিন্তু আমি তখন ওভারলুক করবো। তার মানে কি? তথ্য নির্বাচন করা। আমি যে জিনিসটা শিখবো
সেটা তথ্যটা নির্বাচন করতে হবে, নির্বাচন হয়। এরপরে নির্বাচিত তথ্যের পরিবর্তন আনায়ন। পরিবর্তন আনায়ন মানে কি, আমি কি সব মানে যেভাবে একটা তথ্য আছে সেভাবে কি আমি আমার ভিতরে নিতে পারবো? না, সেটা কিভাবে আমার বিভিন্ন অভিজ্ঞতার সাথে এটাকে মিলিয়ে, হ্যাঁ, যেমন তোমরা যদি বলো যে সেই সুকান্তের কবিতা, হ্যাঁ, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, অথচ যার পেটে ক্ষুধা নাই সে পূর্ণিমার চাঁদকে কিভাবে দেখে? একটা সিলভার কয়েন অন দ্য স্কাই, তাই না? ইন দ্য স্কাই, যে একটা রূপার একটা কয়েনের মতো তার কাছে মনে হয় এবং অনেক রোমান্টিক মনে হয় তার কাছে। কিন্তু একজন ক্ষুধার্ত মানুষের কাছে কি হয়? সেটাকে ঝলসানো রুটি মনে হয়। যে পূর্ণিমার চাঁদটা কি মনে হয়? একটা ঝলসানো রুটি, একটা রুটি, পোড়া একটা রুটি। সেই রুটিটা খেলে বা পেলে তার কি হতো? তার পেটের ক্ষুধাটা নিবারণ হতো বা পূরণ হতো, তাই না? এই যে দৃষ্টিভঙ্গি, তাই না? তাহলে এই কারণে তথ্য নির্বাচন করলেই হবে না, তথ্য পরিবর্তন আনায়ন। এই যে এইভাবে তার অভিজ্ঞতা বা তার আকাঙ্ক্ষা বা তার ইচ্ছা, তার মনোভাব, এইগুলোর মাধ্যমে কি হয়? তথ্যটার পরিবর্তন আনায়ন করা হয়। তথ্যের বিষয়বস্তুর মধ্যে অনুষঙ্গ স্থাপন করা হয়। তথ্য যেটা আমি পাচ্ছি সেই বিষয়বস্তুর সাথে আমার প্রত্যাশিত যে বিষয়বস্তু সেইটার সাথে অনুষঙ্গ বা একটা তথ্যের সাথে আর একটা তথ্যের একটা যোগসূত্র তৈরি করা হয়, হ্যাঁ, একটা অ্যাসোসিয়েশন তৈরি করা হয়। কি কারণে? যেন আমার এটা মনে রাখতে পারি বা আমি এটা তথ্যটা মস্তিষ্কের ভিতরে ধরে রাখতে পারি। ঠিক আছে? চিন্তার ক্ষেত্রে অনুষঙ্গ স্থাপন করা হয়। স্মৃতিতে তথ্যের সংরক্ষণ এবং প্রয়োজনে সংরক্ষিত তথ্যের প্রত্যাহ্বান করা হয়। তাহলে আমরা দেখলাম এই পদ্ধতির মাধ্যমে কি হচ্ছে? তথ্য নির্বাচন করা হচ্ছে, তথ্যটা ব্যাখ্যা বিশ্লেষণ করা হচ্ছে, নিজের মতো করে তথ্যটাকে পরিবর্তন আনায়ন করা হচ্ছে এবং সেই তথ্যটার ভিতরে একটা অনুষঙ্গ স্থাপন করা হচ্ছে। ক্লিয়ার? একটু মাথার ভিতরে ঢুকাতে হবে তোমাদের যে তথ্য নির্বাচন করার ভিতরেই সমাধান হচ্ছে না, আমাদের তথ্য নির্বাচন করে তথ্যটাকে পরিবর্তন আনায়ন করা হচ্ছে, সেই তথ্যের সাথে আমার অনুষঙ্গ স্থাপন করা দরকার হচ্ছে। অনুষঙ্গ স্থাপনের করে কি করা হচ্ছে? তথ্য প্রক্রিয়াজাত করে এটাকে ব্রেনে স্টোর করা হচ্ছে বা এটা কি করা হচ্ছে? আমাদের ব্রেনের ভিতরে একটা স্থায়ী একটা জায়গা তৈরি করা হচ্ছে বা মনে রাখার ব্যবস্থা করা হচ্ছে। এবং সর্বশেষ যে কি করা হচ্ছে? এটাকে প্রত্যাহ্বান করে আমাদের প্রয়োজনীয় ব্যবহার করা হচ্ছে। প্রত্যাহ্বান মানে রিকল করা, মস্তিষ্ক থেকে ওই তথ্যটা রিকল করে আনা। আমি রবীন্দ্রনাথের একটা কবিতা বলবো, তাই না? তাহলে আমি মুখস্থ করে রাখছি কোথায়? ব্রেনে। এখন আমি বলার সময় কি করব? ব্রেন থেকে নিয়ে এটা বলবো। এটাকেই বলা হচ্ছে প্রত্যাহ্বান বা রিটাইভাল। হ্যাঁ, আর একটা জিনিস আছে যে আমার মস্তিষ্কে তথ্যটা দিনের পর দিন, লক্ষ লক্ষ, হাজার হাজার বছর কিন্তু থাকবে না, তাই না? লক্ষ লক্ষ দিন বা হাজার হাজার দিন এটা থাকবে না। কি হবে? ফেড হয়ে যাবে বা চেঞ্জ হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে ফরগেটিং বা ভুলে যাওয়া। আমাদের তোমরা জানো যে আমরা অনেক কিছু শিক্ষা করি, সবকিছু মনে রাখতে পারি না, অনেক কিছু ভুলে যায়। এটাকে বলা হচ্ছে ফরগেটিং। এইভাবে তথ্য প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আমাদের যে শিক্ষণ হয়ে থাকে সেটাকেই বলা হচ্ছে বুদ্ধিভিত্তিক শিক্ষণ বা কগনিটিভ লার্নিং। তো কগনিটিভ লার্নিং আবার বিভিন্ন মনোবিজ্ঞানী কগনিটিভ লার্নিংকে বিভিন্নভাবে শ্রেণীবিভাগ করেছেন। তো আমরা সেই শ্রেণীবিভাগ করতে গেলে দেখি যে এখানেও কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, যেমন অন্তর্দৃষ্টিমূলক বা পরিজ্ঞানমূলক শিক্ষণ, সুপ্ত শিক্ষণ, প্রাসঙ্গিক শিক্ষণ ও অনুকরণ ও মডেলিং। অনুকরণ ও মডেলিং এর মাধ্যমে শিক্ষণ। এভাবে আমরা বুদ্ধিভিত্তিক শিক্ষণকে আমরা শ্রেণীবিভাগ করছি। তাহলে ওভারঅল যে বিষয়টা, আমরা বুদ্ধিভিত্তিক শিক্ষণের উপরে তোমাদের বেশি গুরুত্ব আরোপ করতেছি। কেন করতেছি? কারণ হচ্ছে এই শিক্ষণটা তোমাদের একটা বেসিক একটা ধারণা দিবে। এরপরে আমরা বিভিন্ন বড় ক্লাসে বা অন্যান্য অনার্সের ক্লাসে গিয়ে আমরা কিন্তু বাকি শিক্ষণ নিয়ে ডিটেলস আলোচনা করব। আমি আবারও তোমাদের বলছি যে শিক্ষণ হচ্ছে মনোবিজ্ঞান একটা কোর বিষয় বা মৌলিক বিষয়। এই শিক্ষণ তাত্ত্বিকের কারণে মনোবিজ্ঞান আজকে আধুনিক মনোবিজ্ঞানের রূপ লাভ করেছে। কারণ মনোবিজ্ঞান যে আচরণের বিজ্ঞান, এই কথাটা কিন্তু আচরণবাদীরা বলেছেন। তারা সবাই শিক্ষণ তাত্ত্বিক। যারা বলেছেন মনোবিজ্ঞান কিসের বিজ্ঞান? আচরণের বিজ্ঞান। মনোবিজ্ঞান একসময় কিসের বিজ্ঞান ছিল? চেতনার বিজ্ঞান। মনোবিজ্ঞান একসময় কি ছিল? চেতনার বিজ্ঞান, তাই না? একসময় কি ছিল? মনের বিজ্ঞান।
একসময় কি ছিল? আত্মার বিজ্ঞান। তাহলে আত্মার বিজ্ঞান, মনের বিজ্ঞান, চেতনার বিজ্ঞান। এবং আধুনিক মনোবিজ্ঞানীরা বলতেছে মনোবিজ্ঞান কিসের বিজ্ঞান? আচরণের বিজ্ঞান। এই যে আধুনিক মনোবিজ্ঞানীর কথা বললাম, এই আধুনিক মনোবিজ্ঞানী কারা? সবাই শিক্ষণতান্ত্রিক বা এই শিক্ষণের উপরে ওনারা কাজ করেছেন। প্যাভলভ, স্কিনার বা কোফকা, কোহলার, তারা যদিও সমগ্রতাবাদী মনোবিজ্ঞানী। আমি যখন এটা নিয়ে আলোচনা করব, তোমাদের অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণে আলোচনা করব, তখন অনেক কথা আসবে আর কি। তো আমরা এই যে শিক্ষণের যে শ্রেণীবিভাগ, চিরায়ত সাপেক্ষীকরণের কথা বললাম, সেই প্যাভলভের সেই পরীক্ষণের কথা, বা করণ শিক্ষণ, সহায়ক শিক্ষণ, যে ইনসেন্টিভ দিলে একটা বেবিকে আমি যদি বলি যে তুমি কবিতাটা মুখস্থ করো, তোমাকে আমি একটা পুরস্কার দিব, একটা চকলেট দিব, বা একটা কোনো কিছু দিব তাকে, তাহলে কিন্তু সে উৎসাহিত হয় এবং তার ওই মুখস্থ করার টেন্ডেন্সিটা বেড়ে যায়। তাই না? যে ইনসেন্টিভের মাধ্যমে যে শিক্ষণগুলো হয়, সেগুলায় তোমাদের ওই বিষয় নিয়ে আমরা তখন আলোচনা করব। তো এখন আমরা দেখতে চাই যে বুদ্ধিভিত্তিক শিক্ষণের শ্রেণীবিভাগগুলো। তো বুদ্ধিভিত্তিক শ্রেণীবিভাগের প্রথম শ্রেণীবিভাগটা আমি বলছি যে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ বা পরিজ্ঞানমূলক শিক্ষণ। 2 নম্বরে আছে সুপ্ত শিক্ষণ বা লেটেন্ট লার্নিং। 3 নম্বর হচ্ছে প্রাসঙ্গিক শিক্ষণ বা ইনসিডেন্টাল লার্নিং। প্রাসঙ্গিক শিক্ষণ বা ইনসিডেন্টাল লার্নিং। আর অনুকরণ ও মডেলিং, এটার আচরণ হচ্ছে, এটা হচ্ছে ইমিটেশন এবং মডেলিং। মডেলিং এর ইংরেজিও মডেলিং। তো এইগুলা মডেলিং তোমরা কথা শুনে বুঝছো যে মডেলিং, একজন মডেলকে দেখে যে শিক্ষণটা হয়। আমরা মডেলিং এর মাধ্যমে অধিকাংশ অনেক শিক্ষণ হয়ে থাকে। একজন আমরা যদি খেলোয়াড়কে দেখি, বা আমার বাবাকে দেখি, বা আইডিয়াল মানুষ, প্রত্যেক মানুষের জীবনে একজন আইডিয়াল থাকে, তাই না? মানুষের জীবনে কি এমন না যে আমরা সবকিছু নিজস্ব নিয়েই বড় হয়ে নিজের মতো করে সবকিছু হয় না। মানুষ হচ্ছে অনুকরণ প্রিয়। অনেক প্রাণীও কিন্তু অনুকরণ করে তার লার্নিংটা হয়। আর মানুষ হচ্ছে সবচেয়ে বেশি অনুকরণ প্রিয়। তার ছেলেবেলা, সিগমুন্ড ফ্রয়েড, তোমরা মনোবিজ্ঞানীর নাম শুনে থাকবা, সিগমুন্ড ফ্রয়েডের কথা হচ্ছে একজন মানুষের জীবনের প্রথম 5 বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কি? কারণ এই সময় ওই শিশুর ইগো এবং সুপার ইগো, এই 3টা জিনিস বিকশিত হয়। ইগো এবং সুপার ইগো। তো এইগুলা হচ্ছে একজন ব্যক্তি মানে ব্যক্তিত্বের যে গঠন, সেই গঠনের মৌলিক উপাদান ইগো এবং সুপার ইগো। ঈদ হচ্ছে সুখ নীতিতে বিশ্বাস করে। সে সুখ চায়, সে তার নিজের প্রয়োজন মেটাতে চায়, যেভাবেই হোক, তার খাওয়া বা ঘুম বা অন্যান্য পিপাসা, তাই না, এগুলো সে কিন্তু যেভাবে হোক করবেই করবে। এইভাবে ইগো সুপার ইগো, এগুলোর ভিতরে যদি কোনো মিসম্যাচ তৈরি হয়, তাহলে ওই ব্যক্তির যে স্বাভাবিক জীবন বা স্বাভাবিক ব্যক্তিত্ব গঠিত হয় না। তার ব্যক্তিত্বের ভিতরে ত্রুটি হয় এবং সে অস্বাভাবিক আচরণ করে, স্বাভাবিক আচরণ আর করতে পারে না। এই যে বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। তো আমরা এই যে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ বা পরিজ্ঞানমূলক শিক্ষণের কথা বলছি, বুদ্ধিভিত্তিক শিক্ষণের প্রথম, তো এই শিক্ষণটার প্রবর্তক হচ্ছে, প্রথম যে অন্তর্দৃষ্টিমূলক প্রবর্তক হচ্ছে কোহলার। এছাড়াও অনেকে এর সাথে কাজ করেছেন, যেমন ওয়াদিমার, কফকা, লিউই, হনজিক, এরাও কিন্তু এইসব মনোবিজ্ঞানী কিন্তু বা এইসব সমগ্রবাদী মনোবিজ্ঞানী কিন্তু এই তোমার কোহলারের সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কোথায়? এই বুদ্ধিভিত্তিক শিক্ষণের যে শ্রেণীবিভাগ, অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ বা পরিজ্ঞানমূলক। ইনসাইটফুল লাগে, ইনসাইট, আমরা জানি ইনসাইট, তাই এই কথাটা আমরা প্রায়ই ব্যবহার করি। এই যে অন্তর্দর্শন বা মনের ভিতরে যে আমাদের যে ভিতরের একটা অভিজ্ঞতার মাধ্যমে কিভাবে সমস্যার সমাধান হঠাৎ করে হয়ে থাকে, সেটাই হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণের মূল কথা। এই সংগঠনের মনোবিজ্ঞানী যারা এই অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণের মূল কথা হলো কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে হঠাৎ করে বা প্রাথমিকভাবে প্রচেষ্টা ও ভুল মাধ্যমে সম্পন্ন না হয়ে, আমরা জানি যে আমাদের কি হয়, আমরা শিক্ষণের ক্ষেত্রে কি করি, প্রচেষ্টা ও ভুল পদ্ধতির মাধ্যমে শিক্ষণ হয়ে থাকে, ট্রায়াল অ্যান্ড এরর লার্নিং।
একটা জিনিস ভুল হচ্ছে আবার করতেছি, একটা জিনিস ভুল হচ্ছে আবার করতেছি, এভাবে কিন্তু আমাদের শিক্ষণটা হয়ে থাকে। কিন্তু আমরা অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণের ক্ষেত্রে দেখব যে এখানে আমার ভিতরে অভিজ্ঞতা আছে ঠিক আছে, কিন্তু হঠাৎ করে কোনো সমস্যার সমাধান হয়ে থাকে, সেটাকে আমরা অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ বলে থাকি। যেমন কোহলারের এক্সপেরিমেন্টের কথা আমি যদি বলি, যে কোহলারের এক্সপেরিমেন্টে দেখা যায় যে সে সুলতান নামক একটা শিম্পাঞ্জি নিয়ে গবেষণা করেন। কাকে নিয়ে? সুলতান নামক একটা শিম্পাঞ্জিকে নিয়ে গবেষণা করেন। উনি একটা খাঁচার, বড় একটা ঘরের মতো একটা খাঁচার ভিতরে, মানে একটা ঘরের ভিতরে উনি কি করেন, উপরে কলা ঝুলিয়ে দেন, ব্যানানা কলা ঝুলিয়ে দেন, এবং সেই ঘরের ভিতরে আর কিছুই ছিল না, দুইটা লাঠি ছাড়া, এবং তাকে লাফ দিয়ে বা কোনো প্রকারে উঠে উপর থেকে কলা খাওয়া সম্ভব ছিল না। কলা খেতে হলে একমাত্র তাকে লাঠি দিয়ে পেড়ে খেতে হবে। তো সুলতান কিন্তু অনেক তার অনেক ফেভারিট এবং প্রশিক্ষণ প্রাপ্ত একটা শিম্পাঞ্জি। তো ও তো ক্ষুধার্ত ছিল, যেহেতু ঘরের ভিতরে ঢুকে যখন দেখছে কলা, তখন কলা খাওয়ার জন্য সে খুব ব্যস্ত হয়ে যায়, এবং সে তার দুইটা লাঠি দিয়ে চেষ্টা করতে থাকে কলা পাড়ার জন্য। একটা একটা করে লাঠি দেয়, কিন্তু একটা লাঠি দিয়ে কিন্তু ওই পর্যন্ত নাগাল পাওয়া সম্ভব ছিল না। তো আস্তে আস্তে কি করে, সে একটু বসে থাকে, বসে থেকে তারপরে ভাবতে থাকে কি কি করা যায়। তারপরে হঠাৎ করে সে কি করে, ওই একটা লাঠির সাথে আর একটা লাঠি জয়েন করে তারপরে সে কলা পেড়ে খায় এবং তার ক্ষুধা নিবৃত্ত করে। এই যে আমরা যে এখানে একটা ঘটনা দেখলাম, এই ঘটনার মাধ্যমে আমরা কি দেখলাম, যে সুলতান নামক যে শিম্পাঞ্জি, সে কিন্তু প্রথমে ঢুকেই কিন্তু ব্যতিব্যস্ত হয়ে গেছে খাবার পাওয়ার জন্য, এবং বিভিন্ন ভাবে সে চেষ্টা করছে, ট্রায়াল এন্ড এরর করছে, এটা ওটা ওই লাঠি দিয়ে চেষ্টা করছে, কিন্তু সম্ভব হয়নি। এরপরে সে চুপচাপ বসে আছে। তারপরে যে তার ভিতরে যে চেঞ্জটা হয়েছে, সেটা ইনসাইট। আমরা এই কারণে এটা অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ বলছি বা ইনসাইটফুল লার্নিং বলতেছি, যে সে চিন্তা করছে যে দুইটা লাঠি আছে, সেই লাঠিটা সংযোগ করে সে কলাটা পেড়ে খাচ্ছে। তাহলে এখানেই কিন্তু তার ইনসাইটটা ডেভেলপ হয়েছে। এটাকে এই কারণে বলা হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ বা ইনসাইটফুল লার্নিং। তো এইভাবে আরো এর উপরে আরো অনেকগুলো গবেষণা করা হয়েছে। বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্নভাবে গবেষণা করেছেন, বিশেষ করে কুকুর এবং মুরগির উপরে গবেষণা করা হয়েছে। কুকুরকে এবং মুরগিকে খাবার দিয়ে, একটা ওয়ালের পাশে খাবার দিয়ে, যেখান থেকে খাবারটা দেখা যায় সেখান থেকে কুকুরও ওই ছিদ্র দিয়ে যেতে পারে না, মুরগিও যেতে পারে না, কিন্তু তারা খাবারটা দেখতে পায়। এখন খাবারটা যখনই তাদের খাবারটা দেওয়া হয়, কুকুর সাথে সাথে ঘুরে যে যাওয়া যায়, ঘুরে রাস্তা গিয়ে সে কিন্তু খাবারটা খেয়ে নেয়। কিন্তু মুরগি কি করে, বারবার ওই যে ছিদ্র দিয়ে খাবারটা দেখতেছে সেই ছিদ্র দিয়ে যাওয়ার চেষ্টা করে। মুরগি কিন্তু ঘুরে গিয়ে যে খাবারটা খাওয়া যায় সেই চিন্তা কিন্তু সেভাবে করতে পারে না। তার মানে কি, এই যে কুকুরের ইনসাইট আর এই যে মুরগির ইনসাইট, তার পার্থক্য। হ্যাঁ, আমরা যে কথায় কথা অনেক সময় বলি যে তোমার মুরগির বুদ্ধি বা মুরগির কলিজা, তাই না? যে একটা কুকুরের সাথে একটা মুরগির তুলনা করলে দেখা যায় যে একটা কুকুরের ইনসাইট অনেক বেশি একটা মুরগির তুলনায়। তো এইভাবে রিসার্চ করে দেখা গেছে যে ইনসাইটফুল লার্নিং বা অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণের কতগুলো প্রক্রিয়া আছে, তাই না? যে তথ্য নির্বাচন, নির্বাচিত তথ্যের বানায়ন, হ্যাঁ, গবেষণা অনুষঙ্গ স্থাপন, হ্যাঁ, চিন্তা করা, তথ্যের সংরক্ষণ করা এবং সংরক্ষিত তথ্যের প্রত্যাহ্বান করে সেটা কাজে লাগানো। এই যে প্রক্রিয়াগুলো, এটা কিন্তু একটা কুকুর বা একটা শিম্পাঞ্জি সঠিকভাবে সম্পন্ন করতে পারছে, কিন্তু অনেক ক্ষেত্রে আরো ইতর প্রাণীর পক্ষে সেটা সম্ভব হয় না। মানুষ হচ্ছে আশরাফুল মখলুকাত, তাই না? যে সৃষ্টির সেরা জীব, এবং মানুষের মস্তিষ্ক হচ্ছে সবচেয়ে উর্বর মস্তিষ্ক। হ্যাঁ, কতগুলো সুপার কম্পিউটারের থেকেও শক্তিশালী, তাই না? এই যে আমি বললাম ইনফরমেশন প্রসেসিং সিস্টেম, যে আমাদের মেমোরি, সেঞ্চুরি মেমোরি, শর্ট টার্ম মেমোরি, লং টার্ম মেমোরি, আমাদের চোখ, আমরা দেখি ফোনের সেই মেগাপিক্সেল ক্যামেরা, তাই না? 108 মেগাপিক্সেল ক্যামেরা, আমরা খুব ইয়ে হয়ে যায়,
দুর্বল হয়ে যায় যে এত সুন্দর একটা ক্যামেরা ফোন বা ডিএসএলআর অনেক দামি একটা ক্যামেরা ফোন, কিন্তু মানুষের চোখ চিন্তা করো, মানুষের এই যে চোখ ইয়ে দিয়ে তৈরি, ওগুলা ধরো মেটাল দিয়ে তৈরি, তাই না, অনেক গ্লাস, হাই গ্লাস দিয়ে তৈরি, শক্তিশালী সব জিনিসপত্র দিয়ে তৈরি। মানুষের চোখ একটা কি দিয়ে তৈরি? এটা সম্পূর্ণ মাংস, তাই না, মাংস দিয়ে তৈরি। পানি, আমাদের শরীরটা কি দিয়ে তৈরি? সেই চোখ কত মেগাপিক্সেলের কাজ করে, একবার চিন্তা করলেই কিন্তু আমাদের সব সমস্যার সমাধান হয়ে যায়। যে আমরা কত বড়, যে মানে কেন আশরাফুল মখলুকাত বলা হয়, এটা চিন্তা করলেই কিন্তু বের হয়ে আসবে। তো এই যে আমরা কথা বলতেছি, চিন্তা করতেছি, তার মানে এটা ওই একটা মুরগি বা একটা শিম্পাঞ্জি বা একটা কুকুর, তার থেকেও কিন্তু আমাদের চিন্তার শক্তি অনেক বেশি। কারণ কি? কারণ আমাদের মস্তিষ্ক, উর্বর মস্তিষ্ক বা কমপ্লিকেটেড একটা ব্রেন। তো আমাদের ব্রেনের মাধ্যমে কিন্তু এগুলা হয়ে থাকে, এবং সেটাই কিন্তু আমরা জ্ঞানগত শিক্ষণ বা এই যে কগনিটিভ লার্নিং বা বুদ্ধিভিত্তিক শিক্ষণের মাধ্যমে তার রিফ্লেকশন বা প্রকাশ হয়ে থাকে। যেমন আমরা শিম্পাঞ্জির ক্ষেত্রে দেখলাম বা কুকুরের ক্ষেত্রে দেখলাম। তো এইভাবে কিন্তু অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ আমাদের শিক্ষণের যে জানার যে আগ্রহটা বা শিক্ষণ সম্পর্কে আমাদের যে চিরাচরিত যে নিয়ম, সেই নিয়মের বাইরে গিয়ে কিন্তু যে ইনসাইট, অন্তর্দৃষ্টি ডেভেলপের মাধ্যমে একজন ব্যক্তির শিক্ষণ হতে পারে, সেটা কিন্তু একটা জলজান্ত প্রমাণ হচ্ছে এই অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ। এরপরে আমরা দেখব যে এই শিক্ষণের সাথে অন্যান্য আমরা যে চিরায়ত সাপেক্ষীকরণ বা বরণ শিক্ষণ, এইগুলোর ভিতরে সাথে এর সাদৃশ্য বা বৈসাদৃশ্য কোথায়? চিরায়ত সাপেক্ষীকরণ একটা কংক্রিট একটা গবেষণা, যে আমরা একটা সাপেক্ষে বা একটা সাপেক্ষে আমরা কিন্তু এখানেও বলছি যে অনুষঙ্গ স্থাপন, এই যে অনুষঙ্গ স্থাপন, চিন্তার ক্ষেত্রে অনুষঙ্গ স্থাপন করা হচ্ছে, ওইখানে কিন্তু উদ্দীপকের সাথে উদ্দীপকের অনুষঙ্গ স্থাপন করা হয়। চিরায়ত সাপেক্ষীকরণ কি কি উদ্দীপক ছিল ওখানে বলছিলাম? যে মাংসের সাথে ঘণ্টাধ্বনি, মাংসের টুকরার সাথে ঘণ্টাধ্বনি। যে একটা ক্ষুধার্ত কুকুরের সামনে যদি আমি মাংসের টুকরা রাখি, সাথে সাথে তার মুখে লালা এসে যাবে, তাই না? খাবার খাওয়ার জন্য কি হয়? আমাদের মুখে স্যালিভেশন হয়। এ কেন হয়? খাদ্য গলদকরণ করার জন্য। আমাদের শুকনো, আমার মুখটা যদি শুকায় থাকে, আমি কি কোনো খাবার খেতে পারবো? আমার ভিতরে ঢুকবে না। তার জন্য কি লাগে? লালার প্রয়োজন হয়, স্যালাইভার প্রয়োজন হয়। এই যে লালাক্ষরণ হচ্ছে, মাংসের টুকরা দেখার সাথে সাথে কুকুরের মুখে লালা এসে গেল, এটা কিন্তু তার স্বাভাবিক একটা আচরণ। এখন সাথে আমরা ঘণ্টাধ্বনি দিলাম, তারপরে মাংসের টুকরা দিলাম, মাংসের টুকরা দেখে তার মুখে লালা এসে গেল। আবার ঘণ্টাধ্বনি দিলাম, মাংসের টুকরা দিলাম, তার মুখে লালা আসতেছে। ঘণ্টাধ্বনি দিলাম, মাংসের টুকরা দিলাম, তার মুখে লালা আসতেছে। এবার শুধু ঘণ্টাধ্বনি দিলাম, মাংসের টুকরা দিলাম না, তারপরও তার মুখে লালা আসবে। কারণ কি? ওই ঘণ্টাধ্বনি ও জানে যে ঘণ্টাধ্বনির পরেই মাংস দেওয়া হবে, সুতরাং ঘণ্টাধ্বনি শোনার সাথে সাথে তার মুখে লালা এসে যায়। কিন্তু ঘণ্টাধ্বনি দিলে তার মুখে তো লালা আসার কথা না, কারণ সে ক্ষুধার্ত প্রাণী বা ক্ষুধার্ত কুকুর বা বিড়াল, তার কি দরকার? মাংসের টুকরা দরকার বা খাবার দরকার। খাবারের জন্যই তো তার মুখে লালা আসবে। ঘণ্টাধ্বনি শুনে লালা আসছে কেন? কারণ ওই যে ঘণ্টাধ্বনি একটা উদ্দীপক আর মাংসের টুকরা উদ্দীপক, এই দুইটার সাথে কি হয়েছে? এই সংযোগ স্থাপন বা অনুষঙ্গ তৈরি হয়েছে। এইভাবে আমরা বাস্তব জীবনে কিন্তু এই ধরনের বহু শিক্ষণের উদাহরণ আমরা দেখতে পাই। যেমন একজন বন্ধুকে দেখলে আমরা বলি, এই তোমার ওই বন্ধু কেমন আছে, মানে কি ওই দুইজন একসাথে ঘুরে বেড়ায়, একজনকে দেখলেই আর একজনের কথা মনে হয়, ধোঁয়া দেখলেই আগুনের কথা মনে হয়। এই যে লার্নিং আমাদের, যে একটা দেখলেই আর একটা জিনিসের কথা মনে হয়, এটাকেই বলা হচ্ছে চিরায়ত সাপেক্ষীকরণের মূল বক্তব্য। যে আমরা এভাবেই কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ তথ্য আমাদের মস্তিষ্কের ভিতরে প্রক্রিয়াজাত করে থাকি। এর বাইরেও আমাদের শিক্ষণের অনেক প্রক্রিয়া আছে। এখানে কিন্তু আমরা ওইগুলাকে বলতেছি চিরায়ত সাপেক্ষীকরণ কোর, শিক্ষণের কোর বিষয়বস্তু বা মৌলিক বিষয়বস্তু। এছাড়াও আমাদের বুদ্ধিভিত্তিক শিক্ষণের যে প্রক্রিয়াগুলো আছে, সেগুলো আমাদের পরিবেশ সম্পর্কে জানতে, আমার বুদ্ধি
বা জ্ঞান অর্জনের ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করে। তার ভিতরে এখন আমরা বললাম অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ বা পরিজ্ঞানমূলক শিক্ষণ বা ইনসাইটফুল লার্নিং, যেটা কোহলার তার গবেষণা, সেই সুলতান নামক গবেষণা শিম্পাঞ্জির উপরে গবেষণা করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। এছাড়াও আরো আমরা কুকুর এবং বিড়ালের গবেষণার মাধ্যমে কিন্তু আমরা এই অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণের একটা ক্লিয়ার ধারণা পেয়ে থাকি। তো তোমরা এ পর্যন্ত আজকে থাক, আমি নেক্সট ক্লাসে তোমাদের তোমার বুদ্ধিভিত্তিক শিক্ষণের আর যে ধরনগুলো আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদের কাজ হচ্ছে এগুলোকে হৃদয়ঙ্গম করা এবং বোঝা এবং বইয়ের সাথে মিলায়ে একটা নিজস্ব অভিজ্ঞতা তৈরি করা। তো তোমরা সে পর্যন্ত ভালো থাকো। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।